কংগ্রেস সভাপতি এবং কংগ্রেস, আমি অভিনন্দন জানাবো সিআইটিউর জেলার নেতৃত্বকে এই আলোচনা সভা করার জন্য। তবে আমার যা ধারণা, একজন সচেতন ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে অনেকেই আজকে নির্বাচন কমিশনের যে কাজ চলছে সেই কাজের সঙ্গে যুক্ত, হয়তো সেই কারণে আসতে পারেননি। যাই হোক, আজকের আলোচনার বিষয় নয়া ফ্যাসিবাদ। এখন হঠাৎ আমরা এইটা আলোচনা করছি কেন? আমাদের ট্রেড ইউনিয়নের কাছে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে কেন? এ প্রশ্নটা খুব প্রাসঙ্গিক। আমরা কোথায় দাঁড়িয়ে আছি, পৃথিবী কোথায় দাঁড়িয়ে আছে, তার উপর নির্ভর করে শ্রমিক শ্রেণীর অবস্থা কি হবে। তারা ভালো অবস্থায় থাকবেন না খারাপ অবস্থায় থাকবেন, এইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় অর্থনীতির সঙ্গে, সমাজনীতির সঙ্গে, যখন শ্রমিকের ভবিষ্যতের প্রশ্নটা জুড়ে যায়। তার কাজ পাওয়ার প্রশ্ন, তার কাজের নিশ্চয়তার প্রশ্ন, তার সামাজিক সুরক্ষার প্রশ্ন, এগুলো সবই যুক্ত হয়ে যায়। এখন কোন চেহারা নিয়ে গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে দেখছেন আপনারা। কার্যত পুঁজিবাদের সবচাইতে বড় মাতব্বর আমেরিকা, সেইটা একজন চূড়ান্ত দক্ষিণপন্থী সেখানকার রাষ্ট্রপতি ট্রাম্প, এবং তিনি দ্বিতীয়বার রাষ্ট্রপতি হয়েই যে কাজ প্রথমবার করতে পারেননি সেই কাজগুলো করার দিকে মন দিয়েছেন, এবং গোটা পৃথিবী জুড়ে একটা ডামাডোলের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। কোথাও সরাসরি সামরিক যুদ্ধ পরিস্থিতি তৈরি করে, আর গোটা বিশ্বজুড়ে শুল্ক, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে যখন পণ্য যাবে, অন্য দেশের পণ্য ঢোকার সময় কিছু কর দিতে হয়, এটাকে বলে শুল্ক। আপনারা জানেন এই শুল্ক যুদ্ধ কার্যত গোটা পৃথিবী জুড়ে এখন তৈরি করে দিয়েছেন ট্রাম্প, এবং এর ফলে গোটা পৃথিবীর অর্থনীতি কার্যত টালমাটাল অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমেরিকার নিজের অর্থনীতিও খুব খারাপ। ও আসলে এই জন্যে করছে যে আমেরিকায় মানুষের হাতে কাজ নেই। এত বেকারত্ব আমেরিকায় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কখনো হয়নি। মানুষের আয় এত কখনো কমে যায়নি। জিনিসপত্রের দাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো আমেরিকায় এই হারে বাড়েনি। ফলে মানুষের সেখানে নাবিশ্বাস। এখন আমেরিকার দেশটাও খুব অদ্ভুত। যারা কে ওখানকার আদিবাসী কে বলতে পারবেন? এক রেড ইন্ডিয়ানদের কথা বলা যায়, তাদের হাতে তো আর আমেরিকার ক্ষমতা নেই। আমেরিকার গোটা ক্ষমতাটা যাদের হাতে আছে, এরা বেশিরভাগ ইউরোপের বিভিন্ন অংশ থেকে যাওয়া। তারা ধীরে 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 আমেরিকান হয়ে গেছে। আবার নিজের স্বার্থেই আমেরিকা গোটা পৃথিবী থেকে 3-4 ধরনের মানুষকে ভাড়া করে নিয়ে গেছে। একেবারে গবেষণার জন্য যাদের বলা হয় হাই স্কিল ট্যালেন্টস, তাদের নিয়ে গেছেন। আবার কাজ করবার জন্য তৃতীয় দুনিয়া থেকে সস্তায় শ্রম কিনে নিয়ে গেছেন। এই কারণেই আপনি দেখবেন আমেরিকা এত কালো মানুষ,
একসময় দাস প্রথা ছিল সেখানে, এই কালো মানুষদের দাস হিসেবে ব্যবহার করা হতো। এখন আজকের যুগে তো আর দাস প্রথার মতো করে কাউকে ব্যবহার করা যায় না। ফলে আজকের যুগে সর্বাধিক শোষণ যেভাবে করা যায় তা হচ্ছে মজুরি চুরি, কম মজুরি দেওয়া, সামাজিক নিরাপত্তা কম দেওয়া, এইগুলোর মধ্য দিয়ে সাধারণত করা হয় আজকের দিনের দাস ব্যবস্থার মতো শোষণ। কিন্তু এখন আমেরিকায় যে অবস্থা, এত বেকারত্ব হয়েছে, সেখানে কাজ নেই, তাই ট্রাম্প ভাবছেন যে বিশেষ করে চীন, সে যেভাবে গোটা পৃথিবীর বাজার ধীরে ধীরে দখল করছে, তার নিজের দক্ষতাকে উন্নত করে সস্তায় অত্যন্ত উন্নত মানের জিনিস তা তৈরি করছে, যে কারণে দেখবেন আমেরিকান যাদেরকে বলা হয় মেগা জায়ান্ট, অর্থাৎ বিশাল বিশাল কোম্পানি, সেই কোম্পানি সবাই চীনে এসে কারখানা তৈরি করেছে এবং এখান থেকেই গোটা বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে। এখন ট্রাম্প নিজের দেশের লোককে কাজ দেওয়ার জন্য বলছেন, অন্য কোনো দেশে তোমরা উৎপাদন করলে আমি শুল্ক চাপিয়ে দেব, আমার দেশে আর ঢুকতে পারবে না, আমার দেশের কারখানায় শুধু আমার দেশের লোক কাজ করবে, কিন্তু আমার শুল্ক তোমার দেশে যেরকম খুশি ঢুকতে চায় সেই রকমই তোমায় ঢুকতে দিতে হবে। অর্থাৎ সেখানে শুল্ক বেশি আরোপ করা যাবে না। এমনিতেই পৃথিবীতে ট্রেডের একটা নিয়ম আছে, কোন অর্থনীতির ভার কত তার উপর নির্ভর করে এই ট্যারিফ এক্সচেঞ্জ রেট। অর্থাৎ আমি একটা জিনিস আমেরিকায় পাঠালে সেখানে কত শুল্ক হবে, আর আমেরিকা একটা জিনিস ভারতে পাঠালে তার কত শুল্ক হবে। এটা নির্ভর করে একটা দেশের চাহিদা, একটা দেশের অর্থনৈতিক অবস্থা, এইরকম অনেকগুলো বিষয় আছে যেগুলোকে গণনার মধ্যে এনে এটা তৈরি করা হয়। এবং তার জন্য একসময় আমেরিকার উদ্যোগেই তৈরি হয়েছিল WTO, আপনারা জানেন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। সেখানে নানান বিষয় নিয়ে এই সবার মধ্যে দর কষাকষি হতো। আমার এখান থেকে যদি তুমি চিনি নিয়ে যেতে চাও তাহলে তুমি এত শুল্ক বসাবে, আর তোমার ওখান থেকে যদি আমি তেল আনতে চাই তাহলে আমি কি করব, এই সব। এখনও বলছে WTO সব যা তৈরি করেছে ইতিহাস, ওসব আমি মানি না। আমার দেশে আমি কোনো জিনিস ঢুকতে দেব না, কিন্তু আমার জিনিস পৃথিবী জুড়ে বেচতে দিতে হবে। এটাই হচ্ছে সাম্রাজ্যবাদের নগ্নতম রূপ। আর এই নগ্নতম রূপ পুঁজিবাদের, এটাই হচ্ছে ফ্যাসিবাদের জন্ম দেয়। আমাদের দেশেও আপনি দেখবেন, এই যে নরেন্দ্র মোদী, ওকে তো বিজেপির লোকও ঘৃণা করত। আপনাদের অনেকেরই মনে থাকবে 2013 সালে প্রথম একটা বাণিজ্য সম্মেলন ডাকলো আম্বানি আর আদানি, মূলত এই দুজন ছিলেন এর মূল সংগঠক। পৃথিবীর নানান দেশ থেকে তারা কিছু শিল্পপতিদের ডাকলেন, ডেকে সেই সম্মেলনে, আরে শিল্পপতিরা এসেছে কিসের জন্য, শিল্প কলকারখানা কি করবে, ব্যবসা বাণিজ্য কি করবে, এই সব বলবে তো। তা না করে ওই শিল্প সম্মেলনে সিদ্ধান্ত করছে নরেন্দ্র মোদী শুড বি দ্য প্রাইম মিনিস্টার অফ ফিউচার ইন্ডিয়া। নরেন্দ্র মোদী হচ্ছেন আগামী দিনের প্রধানমন্ত্রী। আর তার আগে ওকে আমেরিকা ভিসা দেয়নি, ওই গুজরাটের দাঙ্গার জন্য ও দায়ী বলে। হাজার হাজার মানুষকে খুন করেছে, ওর হাত মানুষের রক্তে লাল, এই জন্য ওকে ঢুকতে দেয় না। ওকে ইউরোপের বেশিরভাগ দেশ ঢুকতে দিত না, ভিসা পেত না। চেষ্টা করেছে অনেকবার, কিন্তু পায়নি। এখন তাকেই বেছে নিল কেন? বিজেপিরও তো কেউ ওকে পছন্দ করেনি,
সেই সময়ের যারা নেতা, সে প্রমোদ মহাজনী বলুন, সুষমা স্বরাজই বলুন, যশবন্ত সিনহাই বলুন, যারা ছিলেন তৎকালীন সময়ের বড় বড় নেতা, কেউ মেনে নেয়নি ওকে। কিন্তু কার্যত কিছু দেশি একচেটিয়া পুঁজির মালিক, তাদের চাপেই ওকে করা হলো। হি ইজ দ্য রাবার স্ট্যাম্প, নাথিং মোর দ্যান দ্যাট। ও একটা কাজ ভালো পারে, আর কিচ্ছু পারে না, এটা ওরাও জানে। সেই জন্যে বাকি কাজ ওকে করতে দেয় না। কোন কাজটা করতে দেয়? তাহলে মানুষের মধ্যে ঘৃণা ছড়াও, বিদ্বেষ ছড়াও, হিংসা ছড়াও। মানুষ ব্যস্ত থাকুক পরস্পরের বিরুদ্ধে লড়াই করতে, সে জাতের নামে হতে পারে, ধর্মের নামে হতে পারে, ভাষার নামে হতে পারে। এই একটা কাজই ও পারে। তো ওকে বলেছে এইটাই তোমার কাজ প্রধানমন্ত্রী হিসেবে, আর দেশ লুট করার ব্যাপারে আমরা যা বলবো সেখানে তুমি একটা সই করবে। সেই অনুযায়ী দেশ চলছে, সেই অনুযায়ী আমেরিকাও চলছে। কিন্তু এই অনুযায়ী পৃথিবীর অর্থনীতি কখনো টিকতে পারে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তার কারণ পুঁজিবাদের অবস্থা তখন ভয়ঙ্কর খারাপ। জার্মানি দেউলিয়া, এইরকম অবস্থা। বাজার দখলের লড়াই, কোন বাজারকে দখল করবে তার কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে বহু দেশ সেই সব জায়গায় উপনিবেশবাদের বিরুদ্ধে সংগ্রাম তীব্রতর হয়েছিল, যেমন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন। তাহলে নতুন করে বাজারের পুনর্দখল কে কি করবে? জার্মানের দখলে অনেক কিছু ছিল, কিন্তু জার্মান দুর্বল হয়ে গেছে। সেখানে ওর দখলে থাকা দেশ ফ্রান্স দখল করবে নাকি পর্তুগাল দখল করবে নাকি ব্রিটেন দখল করবে, এই নিয়ে মারামারি কাটাকাটি। তার ফল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এইরকমই হিটলার, কে চিনত ওকে? এইরকমই মুসোলিনি, কে চিনত ওকে? ইটালির লোক ওর প্রথম নাম শুনল যখন ও মার্চ টু রোম করল। তার আগে ওর নাম কেউ জানতো নাকি? তেমনি ট্রাম্প, ও একটা ধনী লোক, মদ্যপ লোক, চরিত্রহীন লোক, এই ছিল তোর পরিচয়। কিন্তু খুব ধনী লোক, জমির দালালি করে, সেই করে নিউ ইয়র্ক শহরে জমির দালালি করে বিস্তর পয়সা করেছে। এই তোর ব্যবসা। তা এই সব লোক হঠাৎ করে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হচ্ছে কেন? আজকের পুঁজিবাদও ভয়ঙ্কর ক্ষয়ের জায়গা, বেরোনোর রাস্তা নেই। অর্থাৎ পুঁজি সাধারণভাবে কিভাবে মুনাফা করে, এই যে উজ্জ্বলদা বলবার সময় বলছিল মুনাফা ছাড়া পুঁজি কিছু চেনে না। এটা ঠিক। আমাদের যেমন অক্সিজেন যদি আমরা না পাই সাথে সাথে মৃত্যু, তেমনি পুঁজিবাদেরও মৃত্যু হয়ে যাবে যদি মুনাফা না থাকে। তাহলে পুঁজিবাদের কোনো অস্তিত্ব থাকবে না। এখানে মুনাফা মানে হচ্ছে ব্যক্তি মুনাফা, সামাজিক মুনাফা না। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন ব্যক্তি সব লুটে নিয়ে চলে যাবে। মুনাফা করে কিভাবে? পুঁজিবাদ যখন তৈরি হয় তখন কে নিয়ম ছিল? জমি কিনবে, কারখানা বানাবে, যন্ত্রপাতি কিনবে, কাঁচামাল কিনবে, আর শ্রমশক্তি কিনবে। কার কাছ থেকে কিনবে? জমির মালিকের থেকে জমি কিনবে। কারখানা বানাবার জন্য ইট, বালি, সিমেন্ট যা দরকার তার মালিকের থেকে কিনবে। যন্ত্রপাতি
যে কারখানা যারা তৈরি করে তার মালিকের থেকে কিনবে। আর শ্রমশক্তি কার থেকে কিনবে? শ্রমশক্তির মালিক হচ্ছে শ্রমিক। বলে শ্রমিককে কারখানায় ব্যবহার করবে, কারখানায় ব্যবহার করে যা উৎপাদন হবে তা বিক্রি করবে। এখন এই সব মিলিয়ে যদি 100 টাকা খরচা হয় তাহলে 200 টাকায় বিক্রি করবে। এই 100 টাকাটা 200 টাকা হলো কি করে? কি করে হলো? এ তো কোনো জাদুমন্ত্র নেই। এইটা হলো এই যে শ্রম দিয়েছে। যেমন এখানে একটা গাছ যদি কাটে আপনি থাকে কেটে যদি বিক্রি করেন 5,000 টাকা দেবে। আর ওই গাছটাকে যদি চেয়ার টেবিল আপনি বানান তাহলে 10,000 টাকা পাবে। তাহলে সেই কাঠ তো কাঠই আছে, তাহলে 5,000টা 10,000 হলো কেন? অর্থাৎ বস্তুর রূপান্তর ঘটালো। কে ঘটালো? মস্তিষ্ক ঘটালো আর শ্রম ঘটালো। তাহলে এই মস্তিষ্ক আর শ্রম এরা হচ্ছে এই বাকি 5,000 টাকার মালিক। কিন্তু কারখানার মালিক বলল না, আমি কারখানা বানিয়েছি, আমি এর মালিক। এই 5,000 টাকার থেকে তোমাকে 500 টাকা দিয়ে দিচ্ছি, আর বাকি 4,500 টাকা আমার। এই হচ্ছে পুঁজিবাদের চিরন্তন শোষণের নিয়ম। কিন্তু ও যখন জিনিস তৈরি করছে, জিনিস তৈরি করলে বিক্রি করলে তবে তো লাভ, গুদামে রেখে দিলে তো লাভ নেই। এবার বিক্রিটা করবে কোথায়? বিক্রি হবে বাজারে। ওখানে বাজার মানে বারুইপুর বাজার না, কিংবা আমতলার বাজার না। এখানে বাজার মানে পয়সা হাতে মানুষ। মানুষের হাতে যত বেশি পয়সা তত বেশি কিনবে, যত কম পয়সা তত কম কিনবে। এবার মানুষের হাতে পয়সা যাবে কি করে? কাজ করলেই পয়সা আসবে। আপনি বাড়িতে চিৎপাত হয়ে ঘুমোলে কি পয়সা আসবে? কখনোই আসবে না। সে কেউ ডাব পাড়তে পারেন, শ্রম দিলেন, সেই ডাব বেচলেন। কেউ কারখানায় কাজ করতে পারেন, লোহা তৈরি করলেন, বেচলেন, ওখান থেকে মজুরি পেলেন। কেউ খনিতে কাজ করলো, কয়লা তুললো, সেখানে মজুরি পেলেন। এই মজুরি যদি বাড়ে তাহলে কেনা বেচা বাড়ে, মজুরি যদি কমে তাহলে কেনা বেচা কমে। এই সোভিয়েত ইউনিয়নের পতনের পর গোটা পৃথিবীতে পুঁজিবাদের সামনে আর কোনো চ্যালেঞ্জ ছিল না। আর চ্যালেঞ্জ যদি না থাকে, পুঁজিবাদ তখন উন্মত্ত ঘোড়ার মতো আচরণ করে। অবাধ লুট, আমাকে বাধা দেওয়ার কেউ নেই, প্রতিরোধের কেউ নেই, এমনকি প্রতিবাদের কোনো কণ্ঠস্বর নেই। এই লুট করতে 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 চেহারা যেটা দাঁড়ালো, কিছু লোকের হাতে বেশিরভাগ সম্পদ চলে গেল, আর বাকি লোক অর্থহীন, সম্পদহীন হয়ে গেল। যারা সংখ্যায় প্রায় 100 কোটি, তারা যদি একখানা করে জামা কেনেন তাহলে 100 কোটি জামা তৈরি করতে লাগবে। তাহলে 100 কোটি জামা তৈরি করতে কত কারখানা লাগবে, কত কাপাস তুলোর চাষ হতে হবে, কত দর্জি লাগবে, কত বোতাম লাগবে, এই সব কারখানা হবে। এই কারখানায় আবার শ্রমিকরা কাজ পাবেন, আবার সেখান থেকে মুনাফা, এই শ্রমিক মজুরি পাবে। এই মজুরি পেয়ে তারা জিনিস কিনবে, আবার বিক্রি বাড়বে। এইটাই হচ্ছে পুঁজিবাদের উপর দিকে ওঠার নিয়ম। কিন্তু লোকের হাতে যদি পয়সা কমতে থাকে তাহলে কেনা বেচা কমে, কেনা বেচা কমলেই
কারখানায় উৎপাদন করে কোনো লাভ নেই, তখন কারখানায় ছাঁটাই শুরু হয়। প্রথমে ছাঁটাই, তারপর 3 শিফটের বদলে 2 শিফটের কাজ, তারপর 2 শিফটের বদলে 1 শিফটের কাজ, ক্রমশ ছাঁটাই হচ্ছে একটা সময় গিয়ে কারখানা বিক্রি এতটাই কমে যায় যে সেই কারখানা বন্ধ হয়ে যায়। এই হচ্ছে পুঁজিবাদের সংকটের কারণ। এই অবাধ লুট যখনই হয় তখন এই সংকট এতটাই গভীরে ঢুকে যায় যে স্বাভাবিক পদ্ধতিতে পুঁজিবাদ আর মুনাফা করতে পারে না, লাভ করতে পারে না। অর্থাৎ কারখানা লাগাও কিংবা হাসপাতাল লাগাও, সেইখানে খরচা করো, জমি কেনো, বাড়ি কেনো, সেখানে শ্রমিক কাজে লাগাও, এত কিছু করে তারা কিন্তু অত দামি হাসপাতালে ভর্তি হওয়ার লোক থাকে না বলে হাসপাতাল গুটিয়ে যায়। তাহলে মুনাফা করবে কোত্থেকে? তাহলে রাস্তা দুটো আছে। রাষ্ট্র তারা সাধারণ মানুষের জন্য যে খরচ করে সেই খরচ কমাও, যে কারণে রাস্তাঘাটে দেখবেন খরচ কমবে। যে কারণে সরকার বলবে শিক্ষার দায়িত্ব আমি নেব না, সব প্রাইভেটে ছেড়ে দাও। সরকার বলবে হাসপাতালের ডাক্তার আমি দিতে পারবো না, নার্স আমি দিতে পারবো না, সরকারি হাসপাতাল বন্ধ, সব বেসরকারি হাতে ছেড়ে দাও। আর দ্বিতীয় যেটা হবে তা হচ্ছে মজুরি। মজুরি যদি কমাতে পারে তাহলে তার মুনাফা বাড়ে। এই যে কারখানাগুলোতে যে হারে জিনিসের দাম বাড়ছে, এমনকি সরকারি অফিস আদালতে যে হারে জিনিসের দাম বাড়ছে সে হারে কি মজুরি বাড়ছে? মানুষের প্রকৃত আয় কমছে। আপনারা জানেন প্রকৃত আয় মানে কি? যেমন ধরুন আপনি 2010 সালে আপনার মাইনে ছিল 5,000 টাকা, এখন হয়েছে হয়তো 10,000 টাকা। তাহলে আপনি কি বলবেন? মজুরি বেড়েছে তো। কিন্তু আপনি 2010 সালে 13 টাকা করে চাল কিনতেন, এখন কিনছেন 65 টাকা করে। তাহলে 5 গুণ বাড়লো খাওয়ার খরচ, আর মজুরি বাড়লো 2 গুণ। তাহলে আগে খাওয়ার পর উদ্বৃত্ত পয়সা দিয়ে আপনি জুতো কিনতেন, টুপি কিনতেন, জামা কিনতেন, আর কিনতে পারছেন না, কারণ খাওয়ার পেট ভরানোর মতো খাওয়ার কেনারই টাকা নেই আপনার হাতে। কিন্তু পুঁজিবাদ মুনাফা কমাবে না, তাই মজুরি ছাঁটাই চলতেই থাকে। ওই জন্যেই আমাদের দেশে স্থায়ী শ্রমিকের পরিবর্তে সর্বত্র অস্থায়ী শ্রমিক। এ অতীতে কেউ কল্পনা করতে পেরেছেন? এমনকি নেশা করে কল্পনা করতে পারতেন যে প্রাইভেট মিলিটারি? অগ্নিবীর প্রকল্প কি? আসো যুদ্ধ করো, বেঁচে থাকলে 5 বছর বাদে ছাঁটাই, আর মরে গেলে তো ল্যাটা চুকে গেল। পুলিশ সেটাও অস্থায়ী, মাস্টারমশাই সেটাও অস্থায়ী, ডাক্তার সেটাও অস্থায়ী, আর গেটের দারোয়ান সে তো অস্থায়ী হবেই, কারখানার শ্রমিক সে তো অস্থায়ী হবেই। একই মেশিনে কাজ করছে, একজন 30,000 টাকা, একজন 8,000 টাকা, একই উৎপাদন করছে। তাহলে আমি 30,000 টাকা দেবো কেন? 8,000 টাকার লোক তো মজুত আছে, এত বেকার। আমি কেন ICDS-এ অত টাকা দিতে যাব, খরচা করতে যাব? আমি 5,000 টাকা দিলেই অনেক লোক পেয়ে যাব। এখন এই যে কাজগুলো করবে, জিনিসের দাম ইচ্ছে মতো বাড়াবে, মানুষের মজুরি ইচ্ছে মতো কমাবে, আর তার সঙ্গে বিপজ্জনক ঝোঁক হচ্ছে যে ধনীর উপর ট্যাক্স কমাও, সাধারণ লোকের উপর ট্যাক্স বাড়াও। এর সবচেয়ে বড় উদাহরণ তো এই, আমি এই গেট দিয়ে ঢুকতে গিয়ে আমার গাড়িটা ঢুকতে পারলো না, এত বাইক অন্য জায়গায় পাঠাতে হলো। তো বাইকে চেপে যারা এসছেন তেল কেনেন তো। আপনি যদি 100 টাকার তেল কেনেন, কত টাকা ট্যাক্স দেন জানেন? কোনো ধারণা আছে?
60 টাকা ট্যাক্স দেন, আর 40 টাকা হচ্ছে তেলের দাম। পৃথিবীতে কোনো দিন শুনেছেন জিনিসের দাম 40 টাকা আর ট্যাক্স তার চাইতে বেশি? আগে কি হতো, আপনি পেন্সিল কিনলেন 1 টাকা দিয়ে, ট্যাক্স 2 পয়সা। আপনি দেশলাই কিনলেন 1 টাকা দিয়ে, ট্যাক্স 3 পয়সা। আর এখন আপনি তেল কিনবেন, 40 টাকার তেল, 60 টাকার ট্যাক্স। আর তেল হচ্ছে এমন একটা জিনিস যা প্রত্যেককে ব্যবহার করতে হয়। হয় আপনাকে বাসে চড়তে হবে, নয় আপনাকে ট্রেনে চড়তে হবে, নয় আপনাকে অটোতে চড়তে হবে। ফলে পরিবহন খরচ বাড়বে, খরচ বাড়ছে কিন্তু আয় নেই। আর উল্টো দিকে এই গত 14 বছরে, 14ও না, এটা 12 বছরের হিসেব, প্রায় 11 লক্ষ কোটি টাকা, প্রায় 10,54,000 কোটি টাকা ধনীর ট্যাক্স কমানো হয়েছে। আমি জানি না এখানে বিদ্যুৎ কর্মচারীরা কেউ আছেন কিনা, এক তিলকগানঙ্গ বাদ দিয়ে আছে। ওই তো পিছনে বসে, ওরা ভালো বুঝছে এখন। কিন্তু আপনি যখন বুঝবেন ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। বিদ্যুৎ নিয়ে একটা আইন আনছে, যত ডিস্ট্রিবিউশন কোম্পানি, এদের বলে ডিসকম, অর্থাৎ বিদ্যুৎটা তো কারখানায় উৎপাদন করলে হবে না, আপনার বাড়িতে পৌঁছে দিতে হবে। এখন ওটা তো কোনো গিগ ওয়ার্কার পৌঁছে দিতে পারবে না, বাইক চালিয়ে পৌঁছে দিল তা তো হবে না। তার জন্য টাওয়ার লাগাতে হবে, জমি কিনতে হবে, তার কিনতে হবে, ট্রান্সফরমার লাগবে, এইসব হবে। আবার ঝড় বৃষ্টিতে উড়ে যাবে, আবার লাগাতে হবে। এটাকে বলে ডিস্ট্রিবিউশন, পৌঁছে দেওয়া। এই পৌঁছে দেওয়াটা ভারতবর্ষে যত কোম্পানি আছে, 60 না 65টা, ওরা ভালো বলতে পারবে। এখন 15-16টা বেসরকারি আছে, আর বেশিরভাগটাই সরকারি। ঠিক বললাম তো? এই আমাদের এখানে সিএসসি আছে, কোথাও টাটা পাওয়ার আছে, কোথাও আদানি আছে, এইরকম আরও 10-12টা আছে। এখন বলছে সব বেসরকারি করো। এতে বিপদ কি? এখন দেখবেন এই যে স্মার্ট মিটারের বিরোধিতা করে আপনারা যখন প্রচার করছিলেন, ক্রস সাবসিডি বলে একটা কথা শুনেছেন আপনারা। যেমন ধরুন, যে 100 ইউনিট ব্যবহার করে আর যে 1000 ইউনিট ব্যবহার করে, দুজনের বিদ্যুতের দাম কি এক? হ্যাঁ, অর্থাৎ যিনি বেশি বিদ্যুৎ ব্যবহার করছেন, ধরে নেওয়া হচ্ছে তিনি ধনী, ফলে তার কাছ থেকে কিছু অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। আর সেই দামটা যিনি 100 ইউনিট ব্যবহার করছেন, ধরে নেওয়া হচ্ছে তিনি গরিব, সেই তাকে দিয়ে দেওয়া হচ্ছে যাতে তিনি কম দামে বিদ্যুৎ পান। এইভাবে আমাদের দেশে বিদ্যুৎ গরিবের কাছে পৌঁছানো লক্ষ্য নিয়ে কাজ করেছে। প্রথম এটা উঠে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনার টাকায় ও ব্যবসা করবে। ধরুন আপনি একটা অটো বার করতে চান, আপনাকে কী করতে হবে? প্রথম কী করতে হবে? টাকা জোগাড়, তাই তো? হ্যাঁ, এমনকি আপনি ঠিক করলেন আপনি ক্ষেত মজুরি করবেন, আপনার একটা কোদাল লাগবে, একটা গাঁইতি লাগবে, তাহলে আপনাকে টাকা জোগাড় করতে হয়। আপনার যদি জমানো টাকা থাকে ভালো, আর যদি জমানোর টাকা না থাকে, এর থেকে ধার করেন, ব্যাংক থেকে ধার করেন, এই সব করেন। কিন্তু ওরা তা না, ধনীরা তা না। টাকা পকেট থেকে বেরোবে না, ও তো ওয়ান ওয়ে ট্রাফিক, শুধু যাবে, ঢুকবে, বেরোনো যাবে না ওখান থেকে। সেই জন্যেই স্মার্ট মিটার অ্যাডভান্স টাকাটা আপনার থেকে নেবে। ওই জন্যেই পোস্টপেইডের চাইতে প্রিপেইড এই মোবাইলে অনেক বেশি পপুলার, জনপ্রিয়। কেন জনপ্রিয় করা হয়েছে? কারণ আপনার টাকায় ও ব্যবসা করছে, ওকে লাগাতে হচ্ছে না, আপনার থেকে আগাম তুলে নিচ্ছে।
ফলে আপনাকে আগাম বিদ্যুতের টাকা দিতে হবে, আর বিদ্যুৎ পরিবহনের যে খরচ, সেই খরচ 3 গুণ থেকে 4 গুণ হবে। একটা উদাহরণ দিই আপনাদের, উড়িষ্যাতে একটা ঝড় হচ্ছিল, আমি বলছিলাম সেদিনকে, আমাদের কাগজে লেখেন টেকেন, উনি অনেক দিন কাজ করতেন এনটিপিসিতে। বললাম এগুলো আপনি লিখছেন না কেন? কমরেডদের হচ্ছে জানাতে হবে, জনগণকে তো জানাতে হবে, আমাদের কাগজ খুব বেশি বিক্রি হয় না। এই ট্রেড ইউনিয়নের নেতারাই পড়ে না, তার জনগণ তো ছেড়ে দিন। কিন্তু যাই হোক, যা 4-5টা লোক পড়ে তাদেরকে তো বলতে পারেন। এই উড়িষ্যার একটা ঘটনা, আমি বললাম এরকম ঘটেছে, বললাম আমি খোঁজ নিয়ে দেখছি। আমাকে গত পরশু দিনকে বলল একদম ঠিক কথা, উড়িষ্যাতে যে ঝড় হলো, উড়িষ্যার প্রথম ভারতবর্ষে পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রাইভেটাইজড হয় উড়িষ্যায়। এই ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, টাওয়ার পড়ে গেছে, তার ছিঁড়ে গেছে, ওরা আর জুটছে না। টাকা দাও। বলছে এটা তো ব্যবসার ঝুঁকি, আপনি অটো বার করেছেন, এবার সেই অটোটা দিয়ে আপনি যদি খালে পড়ে যান, তার জন্য অন্য লোক টাকা দেবে নাকি? প্যাসেঞ্জার টাকা দেয় আপনি খালি ঢুকে গেছেন বলে? যদি ইন্স্যুরেন্স করা থাকে ওখান থেকে টাকা পাবেন, তা নাহলে গোল। এরা বলছে টাকা দাও, তা নাহলে বিদ্যুৎ আর যাবে না। সরকারকে প্রায় 7,500 কোটি টাকা দিতে হয়েছে, যে টাকা দিয়ে হাসপাতালে কাজ চলতো, যে টাকা দিয়ে মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলতো, যে টাকা দিয়ে একটা স্কুলের মিড ডে মিল স্কিম চলতো। আমি একটা উদাহরণ দিলাম। আমি ওনাকে বলেছি যে আপনি তাড়াতাড়ি সোমবারের মধ্যে আমাকে লেখা দিন, আমি মঙ্গলবারের মধ্যে বার করব। আমি একটা শুধু লুঠের উদাহরণ দিলাম আপনাকে। এবং এই যে বেসরকারি জায়গায় যাবে, বেসরকারি আদানি আম্বানি এরা সব বলতে শুরু করেছে, আচ্ছা আমি যে এটা কিনবো, কেনবার টাকা কোত্থেকে পাবো? বলছি তোমার যে অত টাকা আছে, বলে না ও টাকা তো আমার, ওটা ব্যবসা, তো ব্যবসাতে লাগাবো কেন? তুমি টাকা দেবে সরকার। সেই জন্যে সরকার ঠিক করেছে 1 লক্ষ কোটি টাকা এদের ভর্তুকি দেওয়া হবে। সাড়ে ভর্তুকি হবে না, কৃষক সাড়ে ভর্তুকি পাবে না, চাষের বিদ্যুতে ভর্তুকি পাবে না, কেরোসিনের জন্য গরিব মানুষ ভর্তুকি পাবে না, খাওয়ারের উপর কোনো ভর্তুকি থাকবে না। কিন্তু ওরা ব্যবসা করে কোটি কোটি টাকা মুনাফা করবে, তার জন্য সরকার 1 লক্ষ কোটি টাকা দেবে। মানে এসব আপনি মেনে নেবেন? মানুষ মেনে নেয়? ক্ষোভে রাস্তায় নামবে, কিন্তু তা তো হবে না। তাহলে মানুষ যাতে রাস্তায় না নামে তার ব্যবস্থা করো। ব্যবস্থাটা কি? প্রথম কথা, এই কাজ যারা করবে তাদেরকে আগে সরকারে আনো। ওই জন্যই ট্রাম্প ওখানে, মোদি এখানে, দিদি এখানে। এই কাজটা যে করতে রাজি হবে, আর তার এমন লোককে আনো যে মানুষকে অন্য কাজে ব্যস্ত রাখতে পারবে, এই সব নিয়ে ভাববে না, লুট নিয়ে ভাববে না। দাঙ্গা লাগিয়ে দাও, উৎসব লাগিয়ে দাও, নেশায় ডুবিয়ে দাও। লাতিন আমেরিকা যখন প্রথম আমেরিকা লুট করতে শুরু করে, তাদের প্রাথমিক কাজ কী ছিল জানেন? গোটা দেশটাকে হেরোইন খাওয়াবে। দেশের মানুষ হেরোইনকে বুঁদ হয়ে থাকুক। পরে ওটাই ফ্র্যাঙ্কেনস্টাইন হলো। সেই হেরোইন যখন আমেরিকায় পৌঁছতে শুরু করলো আর সবাই গাঁজা আর হেরোইন খেতে শুরু করলো, তখন সেই দেশ গিয়ে পানামা আক্রমণ করছে। তার আগে গোটা পানামায় হেরোইন বলে নাম কেউ জানতো না, যা আমেরিকা রপ্তানি করেছিল। একসময় চীন, তাকে আফিমের দেশ বলা হতো, আফিম খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো।
যে কারণে কমিউনিস্ট পার্টিকে লড়তে হয়েছিল আফিমের বিরুদ্ধে সংগ্রাম, বই পড়েছেন আপনারা। আফিমের বিরুদ্ধে লড়াই আমরা তো ছেলেবেলায় খুব পড়তাম, এখন পাওয়া যায় কিনা জানি না, সে বই পাওয়া যায় আছে না? এই ওরাই সব বলতো আমাদের, এই সব বইয়ে ওই সব লেখা আছে। ফলে মানুষকে আন্দোলনে নামতে দেওয়া যাবে না, তাহলে একটা স্বৈরাচারী সরকার আনো। যে কারণে কোভিডকে ব্যবহার করে আমাদের দেশে কোনো আইন আছে নাকি যে আইনে আপনি সিআইটিউ যদি একটা মিছিল করতে যান পুলিশের কাছে অনুমতি নিতে হবে? বলা আছে পুলিশকে জানিয়ে করবেন। উই নিড টু ইনফর্ম দ্য পুলিশ। একটা আইন ইংরেজরা তৈরি করেছিল যখন বম্বেতে প্রথম প্লেগ হয়েছিল। প্লেগ রোখার নামে আসলে জাতীয়তাবাদী আন্দোলনের সূত্রপাত, তাকে তারা শুরুতেই বিনাশ করতে চেয়েছিল। তাই একটা আইন এনেছিল যে প্লেগের সময় কেউ যদি রাস্তায় বেরো, মিছিল মিটিং করো, তাহলে সেটা নিষিদ্ধ। এই আইনে প্রথম কে গ্রেপ্তার হয়েছিল জানেন? গোখলে, স্বাধীনতা সংগ্রামী। সেই আইনকে আনা হলো কোভিডের সময়। কোভিড কোথায় চলে গেছে কোনো ঠিক নেই, কিন্তু আইনটা রয়ে গেছে। ব্রিটিশের ওই আইনকে এখন প্রয়োগ করা হচ্ছে দেশ জুড়ে। এবার শুধু সরকার দিয়ে সব কাজ হবে না, তার কারণ সরকারের বাইরে অনেক কাজ আছে। সরকার বলল মিটিং মিছিল নিষিদ্ধ, কোর্ট বলে দিচ্ছে না, ও মিছিল করতে পারবে, তাহলে তো বিপদ। তাহলে বিচার ব্যবস্থাকে এবার পকেটে ঢোকাও। ওই জন্য দেখলেন না রায় দিল, যারা মন্দির ভেঙেছে তারা অপরাধী, তাদের জেল হবে, জরিমানা হবে। যে কোর্ট বলল সেই আদালতই বলছে ভেঙে যখন ফেলেইছে তাহলে ওখানে মন্দিরই হোক। অর্থাৎ পকেটমারি করে ধরা পড়েছে, আদালতে উঠেছে। ওকে জিজ্ঞাসা করছে তুই পকেটমারি করেছো? বলছে হ্যাঁ। তখন যার পকেটমার গেছে তিনি দাঁড়িয়ে উঠে যখন বলছেন তাহলে আমার জিনিসটা ফেরত দিতে বলুন, তখন বিচারক বলছে কষ্ট করে যখন পকেটটা মেরেইছে তখন জিনিসটা ওর কাছে থাকুক। তার 7 দিন বাদে বিজেপির এমপি। রাফাল কেলেঙ্কারি, ফ্রান্সের আদালতে মামলা চলছে, কেন তুমি ঘুষ দিয়েছো। আর এখানে যে ঘুষ নিয়েছে সেই মামলা যখন করবার জন্য সুপ্রিম কোর্টে গেল, পার্লামেন্টে আলোচনা করতে দিচ্ছে না, তখন সুপ্রিম কোর্ট বলল না না, ওটা প্রতিরক্ষার খুব গোপন ব্যাপার। তো সেই জন্যে সুপ্রিম কোর্ট এই নিয়ে কোনো মামলা করতে দেবে না। তা বোফর্স তো ছিল মাত্র 64 কোটির মামলা। এই যে পাকিস্তানের সঙ্গে এইবারও যে সীমান্ত সংঘর্ষ হলো, সেখানেও সবচাইতে কার্যকরী ভূমিকা নিয়েছে বোফর্স কামান। তা নিয়ে তুমি মামলা করবার অনুমতি এবং তার ভিত্তিতে জেল কেন পাঠিয়েছিলে লোককে? যিনি রায় দিলেন, যেদিনকে তিনি অবসর গ্রহণ করলেন তার 7 দিনের মধ্যে কেরালার গভর্নর। তাহলে বিচার ব্যবস্থা আমার পকেটে ঢুকে গেল। কিন্তু এবারে এর বিরুদ্ধে কাগজ টেলিভিশনে যদি লোক বলতে থাকে তাহলে তো বিপদ। একদল মানুষ খেপে গিয়ে মিছিল করছে দেখলে আর একদল মানুষ খেপে গিয়ে মিছিল করবে। জিনিসের দাম কমাও, ধনীর উপর ট্যাক্স বাড়াও, গরিবের উপর ট্যাক্স কমাও, মজুরি বাড়াও, জিনিসের দাম কমাও। এই নিয়ে যদি কোনো মিছিল মিটিং ইত্যাদির খবর টেলিভিশনে একদল দেখে, আর এক দলেরও একই সমস্যা, তারাও তখন রাস্তায় নামবে। তাহলে এবার মিডিয়াকে পকেটে নাও। এই মুহূর্তে ভারতবর্ষে আপনি যত সংবাদ বেরোয় তার 70% নিয়ন্ত্রণ করছে 2টো লোক। নাম জানেন? নিশ্চয়ই জানেন। একজন আদানি, একজন মুকেশ আম্বানি। অর্থাৎ আপনি খবরই পাবেন না কোথায় কি আন্দোলন লড়াই হচ্ছে। মিডিয়াকে পকেটে ভরো। তোমার কাছে যদিও
অর্থের বিনিময়ে আত্মসমর্পণ করে তাহলে ঠিক আছে, যদি অর্থের বিনিময়ে আত্মসমর্পণ না করে তাহলে পুলিশ মিলিটারি দিয়ে ওকে আত্মসমর্পণ করতে বাধ্য করাও। এনডিটিভির ক্ষেত্রে কি করলো? প্রণয় রায় যখন আত্মসমর্পণ করতে চাইলেন না, আদানিকে বিক্রি করতে চাইলেন না, তখন তার বাড়িতে প্রতিদিন সিবিআই আর ইডি গিয়ে হামলা চালাচ্ছে। তিতি বিরক্ত হয়ে আদানিকে বিক্রি করে দিলেন। তাহলে এই গোটা রাষ্ট্র ব্যবস্থাকে যখন দখল করে ফেলে এরা, তখনই সেটাই হচ্ছে ফ্যাসিবাদ। কিন্তু আজকের ফ্যাসিবাদ হিটলার বা মুসোলিনির মতো বা ফ্র্যাঙ্কোর মতো কাজ করবে না। হিটলার যেমন এসেই রাইক্সটাকে আগুন লাগিয়ে দিয়ে ডিমিট্রভকে জেলে ভরে দিলেন, নো পার্লামেন্ট, আমি রাজা তোমরা সবাই প্রজা। মুসোলিনি এসে পার্লামেন্টকে নিজের পার্টির খপ্পরে নিয়ে আসলেন। প্রথমে বললেন ট্রেড ইউনিয়নের কেউ দাঁড়াতে পারবে না, তারপর বললেন যে বিরোধিতা করবে সে দাঁড়াতে পারবে না, তারপর বললেন ওর যে পার্টি ছিল সেই পার্টির লোক ছাড়া কেউ দাঁড়াতে পারবে না, তারপর বললেন কাউকে কষ্ট করে দাঁড়াতেও হবে না, আমি ঠিক করে দেবো কে কে এমপি। আজকের দিনে কিন্তু ফ্যাসিবাদ অতীত থেকে শিক্ষা নিয়েছে, তার কারণ এর মধ্যে পৃথিবী 80 বছর গেছে, সমুদ্রে অনেক ঢেউ উঠেছে, অনেক ঢেউ মিলিয়েছে, কোনো পর্বত উচ্চ হয়েছে, কোনো পর্বত নিচু হয়েছে, কয়েক লক্ষ মেট্রিক টন বরফ গলে জল হয়েছে, কয়েক লক্ষ কোটি গ্যালন জল জমে বরফ হয়েছে। এই পরিবর্তিত পৃথিবীতে ফ্যাসিবাদও নিজেকে পরিবর্তন করেছে। আজকের দিনে পার্লামেন্ট ভাঙবো না, কিন্তু পার্লামেন্টকে এতটাই অকার্যকরী করে দেব যাতে পার্লামেন্ট আর এইসবে লাগাম না লাগাতে পারে। যে কারণে দেখবেন কোনো আলোচনা হয় না পার্লামেন্টে। আমি তো খুব প্রাচীনকালে পার্লামেন্টে ছিলাম তা না, তখন আমাদের গড়ে 100 দিন পার্লামেন্ট বসত। মাঝে একটা সেশন গেছে 22 দিন বসেছে। 22 দিনের মধ্যে একদিনে বিল পাস হয়েছে 38টা না 48টা, একদিনে, কয়েক মিনিটের মধ্যে। লোকে এমন লোককে যেন পাঠাতে না পারে যারা মানুষের ক্ষোভের কথার প্রতিফলন ঘটাবে। সবচেয়ে বেশি এই কাজটা কি কারা করে? এ অতীতের ফ্যাসিবাদেরও অভিজ্ঞতা ছিল, এখনকার ফ্যাসিবাদেরও অভিজ্ঞতা আছে। সেখানে সবার আগে কমিউনিস্ট পার্টিকে মারো। এই যে পশ্চিমবাংলার বামফ্রন্ট সরা, যেমন আমাদের নিজেদের আত্মসমালোচনা প্রচুর আছে, তেমনি তার চাইতে অনেক 100 গুণ বড় সম্পর্ক হচ্ছে এইখানে ভারতবর্ষে কমিউনিস্টদের তুমি যদি ছোট না করতে পারো, তুলে না দিতে পারো, তাহলে ভারত জুড়েই লুট তুমি চালাতে পারবে না। এমন সরকারটা তুমি রাখতে পারবে না যে সরকার তোমাকে লুট চালাতে দেবে। তাদের নেতৃত্বে বা তাদের বুদ্ধিতে এমন সরকার তৈরি হবে যাতে আদানি আম্বানির এই অবাধ লুট আটকে যায়। যেমন UPA 1-এ হয়েছে, যেমন দেবেগৌড়া গুজরালের সরকারে হয়েছে, যেমন ভিপি সিংয়ের সরকারে হয়েছিল, সেই রকম কোনো সরকার তৈরি একমাত্র বামপন্থীরাই করতে পারে। ফলে সবার আগে তোমাকে যদি এই অপারেশনে নামতে হয়, সবার আগে মাথাটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। সেই মাথাটাই হলো কমিউনিস্টরা। যে কারণে এবারের নির্বাচনেও দেখবে আমরা তো পার্লামেন্টে 4 ছিলাম। সীতারাম ইয়েচুরি কেন মধ্যমণি ইন্ডিয়া ব্লকের? 543-এ 4, আপনি যদি শতাংশ করেন 4 বার অন্তত অঙ্কটা ভুল হবেই, এত কম। শারদ পাওয়ারও ওর কাছে যাচ্ছে, সোনিয়া গান্ধীও ওর কাছে যাচ্ছেন, লালু প্রসাদও ওর কাছে যাচ্ছেন, ছেলেকে বলছেন ওর ঘরে চলে যাও, বুদ্ধি নাও। বেনি প্রসাদও বলছে মুলায়ম সিংয়ের ছেলেকে তুমি যাও, বুদ্ধি নাও, তোমার বাবা তো এখন নেই।
ওদিকে করুণানিধির ছেলে এসে বলছে যে আপনারাই করতে পারবেন, আমার বাবার সময় তো জ্যোতি বোস ছিল, এখন তো নেই, আপনি আছেন। কেন? এইটা ফ্যাসিস্টরাও বোঝে, যার ফলে নরেন্দ্র মোদী এবার সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আমাদের শক্তি চার হতে পারে, কিন্তু আমাদের সততা, আমাদের আন্তরিকতা, আমাদের পরিস্থিতি বিশ্লেষণের দান্দিক ক্ষমতা, তার ভিত্তিতে কাজ করা, এই দক্ষতার স্বীকৃতি হচ্ছে এইটা। ফলে এখান থেকে ওরা স্বীকৃতি নিয়ে বুঝেছে এইবারেও আমরা সংখ্যাগরিষ্ঠতা হতে পারলাম না, অথচ 2014 এবং 2019-এ সংখ্যাগরিষ্ঠ হয়ে যা ইচ্ছে তাই করেছিলাম। ফলে আর কমিউনিস্টদের রাখা যাবে না, যে কারণে সবার আগে হিটলার কতল করেছিল কমিউনিস্টদের, মুসোলিনি কতল করেছিলেন কমিউনিস্টদের, স্পেনে কতল হয়েছিল কমিউনিস্টরা, ভারতবর্ষেও সেই কারণে একমাত্র সরকার এখন কেরালা, ওটা কেউ ওরা এখন ফেলা ওদের কাছে 1 নম্বর জরুরি কাজ। তা নইলে ভাবতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দবাজারের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে পারে, বর্তমানের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে পারে, গোটা পৃথিবীতে কোথায় নাম জানবে? আমেরিকার পররাষ্ট্র সচিব, প্রেসিডেন্টের পর সবচেয়ে পাওয়ারফুল প্রাক্তন প্রেসিডেন্টের স্ত্রী হিলারি ক্লিন্টন, যার সাক্ষাৎ প্রার্থী হওয়ার জন্য পৃথিবীর 209টা দেশের রাষ্ট্রপ্রধানরা বসে আছেন অ্যাপ্লিকেশন করে, সময় দিতে পারছেন না, তিনি আমেরিকা থেকে একটা প্লেন নিয়ে উড়ে চলে আসলেন কলকাতায়, শুধুমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করলেন। কি কথা হলো দুজনের বন্ধ দরজার পেছনে, পৃথিবীর কেউ জানতে পারল না। আবার সেই প্লেনে করেই তিনি চলে গেলেন, ধন্যবাদ জানাতে এসেছিলেন, আর আগামী দিনে যে কটা বেঁচে আছে সেগুলোকে কচুকাটা করবার নির্দেশ দিয়ে গেলেন। এরপরেও এই ষড়যন্ত্রটা আমরা বুঝবো না? এরপরেও আমরা ফ্যাসিবাদের বিপদটা বুঝবো না? যা ভারতবর্ষে হচ্ছে তাই আমেরিকাতে হচ্ছে, ফ্রান্সে হচ্ছে, জার্মানিতে হচ্ছে। এখানে হিন্দু মুসলমান, পেট্রোলের দাম এত কেন? ওই মুসলমান দায়ী। চালের দাম 65 কেন? মুসলমান দায়ী। একটা বিদ্বেষ তৈরি করে দাও, এবং বিদ্বেষ কোন পর্যায়ে গেছে আপনি ভাবতে পারেন? আজ থেকে বছর 3 আগের একটা খবর, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, এখনও মাঝে মধ্যে ঘুমের মধ্যে ওই দুঃস্বপ্ন আমাকে তাড়া করে। একটা ট্রেন ছুটছে, যাত্রীরা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, এবং এইটা দেখে ঘুমালেন যে তাদের কামরায় একজন ইনসাস রাইফেলধারী প্রহরী আছে, অর্থাৎ ডাকাতও আসবে না, চুরিও হবে না। তিনি ক্রমাগত পায়চারি করছেন, নিশ্চিন্তে সবাই ঘুমোচ্ছে। সেই সময় 3টে গুলির শব্দ, 3টে আলাদা পরপর বাঙ্কে। যাকে দেখে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছিলেন সেই নিরাপত্তা রক্ষী তার ইনসাস রাইফেল থেকে গুলি দিয়ে ঝাঁঝরা করে দিলেন 3 জন, যারা ধর্মে ইসলাম ধর্মাবলম্বী। তারপর যখন তাকে ধরা হচ্ছে, সে বলছে এই ভারতবর্ষে হিন্দু ছাড়া কেউ থাকতে পারবে না, ভারতবর্ষে যদি থাকতে হয় তাহলে মোদি এবং যোগীকে ভোট দিতে হবে, তা নইলে তুমি ভোটও দিতে পারবে না। আমি পরে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছিলাম কোন পরিবার থেকে এসছে। দেখা গেল তার বাবা একজন এতটাই দরিদ্র কৃষক, নিজের জমি চাষ করে নিজের বাড়ির ফসলটা পর্যন্ত ওঠে না, সে নিজের জমিতে চাষ করে আবার অন্যের জমিতে গিয়ে ক্ষেত মজুরি করেন। আপনি পারবেন শ্রমিক ঐক্য তৈরি করতে? আপনি পারবেন কৃষক ঐক্য তৈরি করতে? মজুরি নিয়ে লড়াই কী হবে? আমার মজুরি বাড়ছে না কেন? হিন্দুকে বাড়ছে মুসলমান দায়ী, মুসলমানকে বাড়ছে হিন্দু দায়ী।
সব একটা কারখানায় যদি সবাই হিন্দু থাকে তাহলে বলছে উঁচু জাত দায়ী, অথবা বলছে নিচু জাত দায়ী। মালিক না, তার বিরুদ্ধে কথা বলা যাবে না। সেই জন্যই শ্রম আইন, যে আইন অনুযায়ী এখন ন্যূনতম মজুরি আইন বিলুপ্ত। আপনি আর লড়াই করতে পারবেন না। আর লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হবেন কি? হিন্দু তো বুঝছে মুসলমান তার মজুরি না বাড়ার জন্য দায়ী, মুসলমান বুঝছে হিন্দু তার মজুরি না বাড়ার জন্য দায়ী। উঁচু জাত ভাবছে নিচু জাত আমার জীবনের দুর্দশার জন্য দায়ী, নিচু জাত ভাবছে মূল্য বৃদ্ধির জন্য উঁচু জাত দায়ী। বাংলাভাষী ভাবছে বাইরের রাজ্য থেকে লোক এসছে আমার রাজ্যে, তারা দায়ী আমি চাকরি পাচ্ছি না বলে। আবার আরেক রাজ্যের মানুষ তারা ভাবছে বাংলার থেকে দলে দলে লোক এসে এখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে, তার জন্য আমি কাজ পাচ্ছি না, ফলে ওরা দায়ী। আসলে সরকার যে কাউকে কাজ দিচ্ছে না এই কথাটা পিছনে চলে গেছে। সরকার যে মূল্যবৃদ্ধি রোকবার কোনো ব্যবস্থা না নিয়ে পুঁজিপতিদের কোটি কোটি টাকা লাভ করতে দিচ্ছে সেই কথাটা পিছনে হারিয়ে গেছে। 30,000 টাকা স্থায়ী কর্মীর বদলে সবাইকে যে 8-10 হাজার টাকার অস্থায়ী কর্মী করে দিচ্ছে সেই কথাটা পিছনে হারিয়ে গেছে। ICDS কর্মী মজুরি বৃদ্ধি পিছনে হারিয়ে গেছে, মিড ডে মিলের মজুরি বৃদ্ধি পিছনে হারিয়ে গেছে, পরিবহন শ্রমিকের সামাজিক নিরাপত্তা সেটা নিয়ে কেউ ভাবছে না। হিন্দু ট্রাক ড্রাইভার ভাবছে মুসলমান দায়ী, মুসলমান ট্রাক ড্রাইভার ভাবছে হিন্দু দায়ী। এ বলছে হিন্দু খাতরে মে হ্যাঁ, ও বলছে ইসলাম খাতরে মে হ্যাঁ। আসলে ইনসান খাতরে মে হ্যাঁ। মানুষ এখন সবচাইতে বড় বিপদ। এই যে হিন্দুত্ব অনেক সময় অনেকেই গুলিয়ে ফেলেন, এমনকি আমাদের নেতৃত্বও গুলিয়ে ফেলেন, এটা বোধহয় হিন্দু ধর্ম। আমি জানি না আপনাদের মধ্যে কতজন সাভারকারের সেই বইটা পড়েছেন যেখান থেকে হিন্দুত্বের ধারণা তৈরি হয়েছে। কেউ কেউ নিশ্চয়ই পড়েছেন। আমি বলবো পড়ুন। ওখানে যদি ধর্ম সংক্রান্ত আপনি একটা লাইন খুঁজে বার করতে পারেন, মন্দির এই শব্দটার অস্তিত্ব যদি আপনি ওখানে খুঁজে বার করতে পারেন, কোনো একজন দেবদেবীর নাম যদি আপনি খুঁজে বার করতে পারেন, তাহলে আমি হিন্দুত্ববাদের বিরোধিতা করা ছেড়ে দেব। গোটাটাই ক্ষমতা দখল। ওটা ধর্মের জন্য না। আপনি জিন্নার কোনো একটা ছবি যদি দেখাতে পারেন যে তিনি মসজিদে ঢুকছেন, তাহলে আমি ইসলামী মৌলবাদের বিরুদ্ধে বলা ছেড়ে দিয়ে ওদের দলে যোগ দেব। জিন্না নিজে ছিলেন নাস্তিক, সাভারকার নিজে ছিলেন নাস্তিক, ঈশ্বরে বিশ্বাস করতেন না। ঈশ্বরকে ব্যবহার করেছে মানুষের দাঙ্গা লাগানোর জন্য, জিন্না আল্লাহকে ব্যবহার করেছে দাঙ্গা লাগানোর জন্য। আর আমরা ওটাকে হিন্দু ধর্ম বলে ছুটছি পিছন পিছন, কেউ কলসি মাথায় দিয়ে, কেউ বাঁকে জল নিয়ে। শ্রাবণ মাসে বাঁকে করে জল নিয়ে যায় আমরা ছেলেবেলা থেকে দেখছি, কিন্তু এই রকম দেখেছেন? মাথায় কলসি নিয়ে হাজার হাজার 16 থেকে 25 বছরের ইয়াং ছেলেমেয়েরা। বরঞ্চ আমাদের ছেলেবেলায় আমরা শুনতাম তোরা ধর্মকর্ম কিছু মানিস না, গোল্লায় গেছিস। সব বাড়িতে এটাই ছিল আলোচনা। মন্দিরে যাস না, মসজিদে যাস না, তোর দিয়ে কী হবে? আর এখন সবচাইতে বেশি মৌলবাদের দিকে ঝুঁকছে তারাই। এটাই নিয়ম। ফ্যাসিবাদ ব্যবহার করে যুব শক্তিকে। হিটলারের বাহিনীর মূল শক্তি কে ছিল? এই যুবকরা। মাথা কে ছিল? পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীরা, পৃথিবী বিখ্যাত লেখকরা। এরম মনে করবার কোনো কারণ নেই যে বুদ্ধিজীবীরা সবাই ফ্যাসিস্ট বিরোধী। বরং যে বুদ্ধিজীবীরা ফ্যাসিস্টদের কাছ থেকে প্রসাদ পায় তারা ফ্যাসিজমের প্রতি আকৃষ্ট শুধু হয় না, ফ্যাসিজমের হয়ে প্রত্যক্ষভাবে নামে। রবীন্দ্রনাথ তো একসময় মুসোলিনির প্রভূত প্রশংসা করেছিলেন। প্রথম যখন তাকে নিয়ে গেছিলেন, এই তুচ্ছিকে এখানে পাঠালেন শান্তিনিকেতনে, তুচ্ছি মুসোলিনির আমন্ত্রণ নিয়ে আসালেন, তারপর উনি গেলেন, ভূয়সী প্রশংসা করলেন।
তার মনে হয়েছিল এই ইটালি অনেক দূর পর্যন্ত যাবে। তার নিজের ভাইপো সোমেন ঠাকুরের বিরুদ্ধে চিঠি লিখলেন তাকে, কিন্তু তাতেও তার মত পাল্টায়নি। অবশেষে তিনি যখন এসে রমারলার সঙ্গে আলোচনা করলেন, বার্মুসের সঙ্গে আলোচনা করলেন এবং নিজের অভিজ্ঞতায় তিনি দেখলেন যে ফ্যাসিস্টরা আসলে কীভাবে গোটা সভ্যতাকে লুট করতে চায়, তখন রবীন্দ্রনাথ প্রথম গার্ডিয়ান পত্রিকা, সেই পত্রিকায় চিঠি লিখে বললেন, আমার ধারণা যা তৈরি হয়েছিল তা একটা মিথ্যের উপর দাঁড়িয়ে ধারণাটা তৈরি করানো হয়েছিল। আমি ফ্যাসিবাদের চরম বিরোধিতা করছি। তারপর মৃত্যুর আগে তার শেষ বাক্য ছিল, ওদের পরাস্ত করতে পারলে একমাত্র সোভিয়েতই পারবে। এটাই ছিল জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, আর তার সঙ্গে এটাই তার উচ্চারিত শেষ বাক্য। ভারতবর্ষে ফ্যাসিবাদ বিরোধী সংঘের সভাপতি কে ছিলেন? রবীন্দ্রনাথ ছিলেন। সোভিয়েত সুরিত সমিতি ফ্যাসিবাদের আক্রমণ থেকে যখন সোভিয়েত যুদ্ধ করবে, চলুক না, যা চলছে চলুক না, যা চলছে, যা যুদ্ধ চলছিল, লাগাতার তার বিরুদ্ধে লেগে গেছেন, জাপ আগ্রাসনের বিরুদ্ধে লেগে গেছেন। একদিকে তোমরা বুদ্ধের উপাসনা করছো, আর সেই বুদ্ধের স্তূপ তোমরা মানুষের বন্যায়, রক্তের বন্যায় তোমরা ভাসিয়ে দিয়ে যাচ্ছ। এই যে আমাদের দেশে এত বেকারত্ব, আমাদের দেশে জিনিসপত্রের দাম, আমাদের দেশে অস্থায়ী শ্রমিক নিয়োগের মাধ্যমে মজুরি কমানো, সমস্ত সামাজিক নিরাপত্তা তুলে নেওয়া, সরকার স্কুল কলেজ তার থেকে হাত গুটিয়ে নেওয়া, চিকিৎসার থেকে হাত গুটিয়ে নেওয়া, ইচ্ছে মতো দামে বিক্রি করা জিনিসপত্র, তার অনুমতি দেওয়া, দেশের কয়লা খনি লুট করে দেওয়া, দেশের বিমানবন্দর, জাহাজ বন্দর। আপনি ভাবতে পারেন একটা লোক, নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার আগে একটা ট্যাক্সি স্ট্যান্ডের মালিক ছিল না, প্লাস্টিকের ব্যবসা করত। এই মুহূর্তে সেই লোকটা নরেন্দ্র মোদীর কল্যাণে 16টা জাহাজ বন্দরের মালিক। এই এখন কলকাতা বন্দর কিনতে চলেছে। আটটা বিমানবন্দরের মালিক, 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মালিক। এই মুহূর্তে তার হাতে যে পরিমাণ কয়লা খনি আছে, ভারত সরকারের হাতে সেই পরিমাণ কয়লা খনি নেই। তার জন্য দেশের আইন পাল্টে যাচ্ছে, আদিবাসীদের বন থেকে উৎখাত করা হচ্ছে, বনাঞ্চল কেটে সাফ করে দেওয়া হচ্ছে। আসলে এই লুট করাবে বলেই ওখানে নরেন্দ্র মোদীকে বসানো, এই লুটে সাহায্য করবে বলেই মমতা ব্যানার্জিকে এখানে বসানো। যে কারণে দেখবেন কোনো কিছুতে ওনার আপত্তি নেই, কিন্তু শ্রমিক যদি কোনো ধর্মঘট ডাকে, সাথে সাথে পুলিশ আর গুন্ডা নামায়। শ্রমিক যদি কোনো আন্দোলনে নামে, তাহলেই লাঠি পেটা। এখন অভয়ের বাবা মা আমাদেরকে বলছেন, ওই মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন না, এ বঙ্গ ভাণ্ডারে তো বিবিধ রতন, উনি তো ইংরেজি ভাষায় লিখতেন, বাংলা ভাষায় লিখতেন না। তারপর বিদ্যাসাগরের কথায় উনি আকৃষ্ট হয়েছিলেন। এই কবিতার একটা লাইন আছে, কেলিনু শৈবালে ভুলি কমল কানন। মানে কি, আমি এতদিন ঘাস দেখি আহ্লাদে গলে পড়েছিলাম যে এর চাইতে সুন্দর গাছ বোধহয় পৃথিবীতে কিছু নেই। অথচ আমার ঘরে পাশে আছে পদ্মের বাগান, সেদিকে আমি চোখ ফেরাইনি। বাংলা ভাষা হচ্ছে সেই বাগান। ঠিক সেরকমই
আমি আপনাদেরকে এই জন্যে বলবো, ট্রেড ইউনিয়ন সবার আগে আক্রান্ত হয়, জেনে রাখবেন। তার কারণ শ্রমিককে লুট, কৃষককে লুট, শ্রমজীবী মানুষকে লুট না করলে কখনো আজকের দিনের পুঁজিবাদ, সেই পুঁজিবাদ কখনো এই পরিমাণ মুনাফা করতে পারবে না। ফলে কয়লা খনির শ্রমিককে লুট করো, বলে দে, কয়লা খনির শ্রমিককে লুট করো, হাসপাতালের শ্রমিককে লুট করো, কৃষককে লুট করো, মিলিটারিকে লুট করো, কয়লা খনি লুট করো, রেল লুট করো, সব দিয়ে দাও বেসরকারিয়াতে, শুধু লুট আর লুট। আর এই লুট করানোর ব্যবস্থার জন্যেই পৃথিবী জুড়ে অতি দক্ষিণপন্থার উত্থান। যে কথা এখানে মোদি বলছেন, ওই কথাই ট্রাম্প ওখানে বলছেন। একই কথা ইটালিতে মেলোনি বলছেন, একই কথা ফ্রান্সে লপর পার্টি, অতি দক্ষিণপন্থী পার্টি বলছে, একই কথা আবার আর্জেন্টিনার রাষ্ট্রপতি তিনিও বলছেন। এবং মানুষ যাতে এই লুটের দিকে নজর না থাকে, তাই মানুষের ঐক্যকে বিঘ্নিত করো। ওরা চাইবে মানুষের ঐক্যকে বিঘ্নিত করতে, আমাদের কাজ হচ্ছে এই ঐক্যকে সুদৃঢ় করা। আপনার পরিচয় কি? একটা মানুষের অনেক পরিচয় থাকে। আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনার পরিচয় কি, আমার একটা নাম আছে, আমার বাবার একটা নাম ছিল, মায়ের একটা নাম ছিল, আমার ভাইয়ের একটা নাম ছিল, অমুকের ভাই বলতে পারি, তমুকের দাদা বলতে পারি, অমুকের ছেলে বলতে পারি, এটা আমার একটা পরিচয়। আবার আর একটা পরিচয়, আমার পরিবার ছিল হিন্দু, ফলে আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি, এটা বলা যেতে পারে। যারা ইসলাম ধর্মে বিশ্বাসী পরিবারে জন্মগ্রহণ করেছেন, কি অন্য ধর্মে বিশ্বাসী পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেটা তার একটা পরিচয় হতে পারে। আমার বাবা নাস্তিক ছিলেন, ফলে আমি নাস্তিক। আবার আমার মা ছিলেন ঘোর আস্তিক, আমি আবার আস্তিক। আর একটা পরিচয় হচ্ছে আমি বাঙালি, আমি বাংলা ভাষা আমার মাতৃভাষা। আর কর্মসূত্রে আমার পরিচয় কি? আমি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সর্বক্ষণের কর্মী। তেমনি একইভাবে একটা শ্রমিকের অনেক পরিচয় আছে, তিনি হিন্দু কি তিনি মুসলমান কি খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ, নাস্তিক, যা খুশি হতে পারেন। তার একটা নাম আছে, তার একটা নির্দিষ্ট বাড়ির ঠিকানা আছে। তিনি উঁচু জাতি হতে পারেন, নিচু জাতি হতে পারেন, এরকম অনেকগুলো পরিচয় আছে। কিন্তু উৎপাদনের নিরিখে তার আসল পরিচয় কি? তিনি শ্রমিক। ওরা বলছে এই শ্রমিক শব্দটাকে পিছনে ঠেলে দাও, হিন্দু না মুসলমান এই শব্দটাকে সামনে নিয়ে আসো, উঁচু জাত না নিচু জাত এই শব্দগুলোকে, এই পরিচিতিগুলোকে সামনে নিয়ে আসো। আর আমাদের লড়াই ট্রেড ইউনিয়নের, তুমি শ্রমিক, তুমি তোমার অধিকারের দাবিগুলোকে সামনে নিয়ে আসো। এই জন্যেই ফ্যাসিবাদের সঙ্গে সবচাইতে বেশি লড়াই বাঁধে কমিউনিস্টদের, এই জন্যেই বামপন্থী ট্রেড ইউনিয়নের সঙ্গে সবচাইতে বেশি লড়াই বাঁধে, এই জন্যেই আমাদের ওরা শেষ করতে চায়, আর এই জন্যেই আমরাও ওদের শেষ করতে চাই। আমরা কি বুঝছি এই বিপদ, কোন বিপদে দাঁড়িয়ে আছি? এই বিপদটা যদি আমি নিজে না উপলব্ধি করতে পারি, আমি অন্যকে উপলব্ধি করাতে পারবো না। যা এরকম পাখা ঘুরিয়ে সিআইটিউর অফিসে আর মিটিং করবার সুযোগ থাকবে না এই ফ্যাসিবাদ যদি আরও গেঁড়ে বসতে পারে। আপনার মিছিল মিটিং তো দূরের কথা, ট্রেড ইউনিয়নের একটা অফিস খুলে আপনি বসতে পারবেন না। মজুরি বৃদ্ধির তো দূরের কথা, ছাঁটাইয়ের বিরোধিতা করা তো দূরের কথা। ইতিমধ্যেই যে আইন এসছে সেই আইন অনুযায়ী কোনো জায়গায় শ্রমিক যদি ধর্মঘটের ডাক দেন, তাহলে তার বিরুদ্ধে এফআইআর করা যাবে, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে। কিন্তু মালিক যদি পিএফইএসআইয়ের টাকা মারে, তাহলে কিছু জরিমানা হতে পারে, কিন্তু তার আগে যে জেল যেতে হতো সেই জেল আর যেতে হবে না। ফলে কার্যত শ্রমিকের অধিকার নেই, কৃষকের ফসলের ন্যায্য দামের অধিকার নেই, ছাত্রদের লেখাপড়া করবার অধিকার নেই, শিক্ষকদের মাইনে পাওয়ার অধিকার নেই, শ্রমিকদের মজুরি পাওয়ার অধিকার নেই, মহিলাদের নিজেদের আর বাড়ির বাইরে বেরোবার কোনো অধিকার নেই।
এই যে এখানে মহিলারা ট্রেড ইউনিয়ন করছেন, আপনি মিড ডে মিল করছেন, বলছে ওটা আপনার কাজ না, আপনার কাজ ঘরে বসে ঘোমটা দিয়ে সন্তান উৎপাদন করা। তাহলে এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াইটা অত্যন্ত কঠিন, সহজ সরল রেখায় হবে না। এই লড়াইতে বহু লোক লাগবে, আমরা একা কিচ্ছু করতে পারবো না। যিনি ফ্যাসিবাদের বিরোধী, হতে পারে তিনি সিআইটিউর সমালোচক, হতে পারে তিনি বামপন্থীদের প্রবল সমালোচক, কিন্তু একই সঙ্গে এই ফ্যাসিবাদী শক্তি বিজেপি তৃণমূলের সমালোচক। সেই সমালোচনায় তিনি উচ্চকণ্ঠ। আমার সমালোচক হলেও তিনি এখন আমার বন্ধু। তাকে টেনে আনতে হবে, সব শ্রমিকের মধ্যেই উপলব্ধি আনতে হবে যে তুমি শ্রমিক, এটাই সবচাইতে বড় পরিচয়। কৃষকের মধ্যে এই উপলব্ধিতে আনতে হবে যে তুমি কৃষক, এইটাই তোমার সবচাইতে বড় পরিচয়। যে পরিচয়ের ভিত্তিতে তুমি বেঁচে আছো, সেই পরিচয়টাকে ওরা ভুলিয়ে দিতে চাইছে। এই উপলব্ধি আনবার জন্যেই নয়া ফ্যাসিবাদ সংক্রান্ত বিষয় আমরা আলোচনা করতে সব জায়গাতে উৎসাহিত করছি। আশা করি আপনারাও ফিরে গিয়ে নিজের নিজের ট্রেডে এই কাজটা করবেন। ধন্যবাদ। আচ্ছা, যদি যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে, নির্দ্বিধায় বলতে পারেন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, নির্দ্বিধায় বলতে পারেন।